মন্ত্রীপুত্রের বিয়ে খেতে এসে নিজেরই বিয়ে হয়ে গেল প্রেমার, তাও সেই মন্ত্রীপুত্র উচ্ছ্বাস তাজোয়ারের সাথে। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে কি থেকে কি হলো সেটাও বুঝতে বেগ পেতে হচ্ছে প্রেমার। পুরো নাম প্রেমা মির্জা। মূলত উচ্ছ্বাসের বাবা মহসিন তাজোয়ারের সবচেয়ে কাছের বন্ধু হলেন পলাশ মির্জা। সেই সূত্রে মহসিন তাজোয়ারের বড় ছেলের বিয়েতে সর্বপ্রথম নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন মির্জা পরিবারে। মির্জা পরিবার বিয়ের দাওয়াত খেতে আসলো যখন, তখন পলাশ মির্জা বন্ধু মহসিন তাজওয়ারের থেকে জানতে পারেন ছেলের বউ নাকি পালিয়েছে, বিয়েটা হবে না। দুই বন্ধু তখন ঠিক করলেন তাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার কথা। পলাশ মির্জার ছোট মেয়ে প্রেমা, বড় মেয়ে প্রান্তিকার বিয়ে দিয়েছেন বছর তিনেক হলো। প্রেমার সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্তে দুই পরিবারই খুব খুশি হলেও খুশি হতে পারে না উচ্ছ্বাস। বিদেশে থাকে উচ্ছ্বাস, বিয়ের জন্য দেশে এসেছিল। পাত্রীকে বেশ পছন্দ হয়েছে, তবে পাত্রী এমন পালিয়ে যাওয়াতে তার অহংবোধে গিয়ে লেগেছে ভীষণ। ইগোতে চাপ পড়েছে যেন, যার দরুন নারীদের প্রতি একটা বিরক্তি ভাব এসে যায় মুহূর্তেই। তার ওপর বাবা মায়ের এমন সিদ্ধান্তে আরো বিরক্ত হয় সে। কিন্তু বাবার জেদের কারণে প্রেমা নামক উটকো ঝামেলাটাকে বিয়ে করতেই হলো তার। তবে তাকে বেঁধে রাখার মতোও নয় যে। প্রেমা নামক স্ত্রীকে এক দেখা দেখেই চলে গেল বিদেশে, ফিরবে কি এটাও জানায় নেই কারো। ছেলের এমন কাজে ভীষণ লজ্জিত মহসিন তাজওয়ার। বন্ধু পলাশ মির্জা বিষয়টা বোঝেন। মহসিন তাজওয়ারকে বলেন, মেয়েটাকে আমি বাড়িতে নিয়ে যাই তাহলে। তা কি করে হয় পলাশ? আমার বাড়ির পুত্রবধূ প্রেমা বাপের বাড়িতে থাকবে কেন? পলাশ মির্জা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মেয়েটাকে আমি চিনি মহসিন, বড্ড চাপা স্বভাবের। যা হলো এতে করে ও ট্রমাটাইজ হতে পারে। বাড়িতে থাকলে কাজিনদের নিয়ে ভালো থাকবে। উচ্ছ্বাস যখন দেশে ফিরবে তখন না হয় আবার এসে পড়বে। মহসিন তাজওয়ার বুঝলেন বন্ধুর কথা, না করার সাহস হলো না। যেতে দিলেন পুত্রবধূকে, তবে ছাড়তে চাচ্ছিলেন না মহসিন তাজওয়ারের স্ত্রী উপমা তাজওয়ার। প্রেমাকে ওনার আগে থেকেই পছন্দ। স্বামীর বদলতে ছেলের সাথে ওই এশা নামক মেয়েটার বিয়ে দিতে রাজি হয়েছিলেন। তবে নিজের মত ছিল না কিঞ্চিত পরিমাণও। মেয়েটা যখন পালিয়েছে শুনেছিলেন, মনে হয় উনিই বেশি খুশি হয়েছিলেন। প্রেমার সাথে বিয়ের ব্যাপারে স্বামীকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন উপমা। এখন আবার প্রেমা শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাবে ভেবেই বুকটা ধক করে ওঠে ওনার। কি করবেন ভেবে পেলেন না, তবে কোনো উপায়ও নেই। চলে যেতে দিলেন প্রেমাকে। বাড়িতে এসে প্রেমা খুব স্বাভাবিকভাবেই রইল। ন্যাকামো পছন্দ না তার, সবকিছু বুঝেছে সে তার সাথে কি হয়েছে। এখন নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে কাঁদবে এমন মেয়ে সে নয়। স্ট্রং যাকে বলে তার নিম্নতম বৈশিষ্ট্যও রয়েছে প্রেমার মধ্যে। উল্টো আরো পেট ভরে খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য নিজের রুমের দিকে অগ্রসর হলো সে। তার এমন কাজে মির্জা বাড়ির সবাই হতবাক। প্রেমা, তুই ঠিক আছিস? প্রেমার চলন থেমে গেল। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে চাচির কথার উত্তর করলো, কেন, আমাকে কি অসুস্থ লাগছে? না, ঠিক তা নয়। আচ্ছা, আমি যাই, ঘুম পাচ্ছে, গতকাল রাতে ঘুম হয়নি। চলে গেল প্রেমা। মির্জা পরিবার শুধুই চেয়ে রইল। এর মাঝে মুখ ঝামটা মেরে ওপরে চলে গেল রাইসা। উচ্ছ্বাসকে পছন্দ করত সে। কেন প্রেমার বদলে রাইসাকে বিয়ে দিতে পারতো না উচ্ছ্বাসের সাথে? প্রেমাই কেন? রুমে এসে জামা কাপড় পাল্টে নিল প্রেমা। যে কাপড় পরে বিয়ে খেতে কে গিয়েছিল সেই কাপড়েই বিয়েটা হয়েছে। যখন কবুল বলতে বলা হয়েছিল, খুব স্বাভাবিকভাবেই কবুল শব্দটা উচ্চারণ করেছে প্রেমা। কারণ বোঝার বয়স হয়েছে তার, 24-এ পা রেখেছে। পরিবারের সম্মান সম্পর্কে ধারণা আছে তার। অহেতুক নাটক করে তো আর লাভ নেই। তবে স্বামী নামক মানুষটার প্রতি তীব্র ক্ষোভ জমেছে ওভাবে চলে যাওয়াতে। মনে মনে ঠিক করে নিল ওই ছেলেকে তার জীবনে জায়গা দিবে না কখনো। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা, পাহাড় এবং নদীর কাছাকাছি অবস্থিত এই শহরের সৌন্দর্যের বর্ণনা যত দেওয়া হবে ততই যেন কম। আর্থুরস সিট, প্রাচীন আগ্নেয়গিরির ধ্বংসাবশেষ এই শহরের অন্যতম এক কেন্দ্রবিন্দু।
আকর্ষণীয় এই শহরের খুবই নামি দামি এক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে পড়াশোনা শেষ করেছে উচ্ছ্বাস। বাবার স্বপ্ন ছেলেকে মন্ত্রী বানাবেন, তবে উচ্ছ্বাস রাজনীতিতে জড়াতে চায় না। তাই তো বেকার জীবন কাটাচ্ছে এই স্কটল্যান্ডে। আডিন রায়, প্রচুর ঠান্ডা পড়েছে। আজ সকালেই পৌঁছেছে উচ্ছ্বাস। নিজের বাড়িতে এসে একটা ঘুম দিয়েছে সেই সকালে। উঠল বিকাল 2টার দিকে। ঘুম থেকে উঠতেই ফোনটা বেজে ওঠে তার। ফোনের স্ক্রিনে চোখ পড়তেই দেখে মা। মা কল করেছে। কলটা রিসিভ করতেই উপমা বেগম ছেলেকে বলেন, ওভাবে যে চলে গেলি, এই কাজটা কতটুকু যৌক্তিক? তাছাড়া আমার আর কি করার ছিল? আমার মতো ছেলেকে যদি ওই এসা পাত্তা না দিয়ে বিয়ে ছেড়ে পালিয়ে যায়, তবে প্রেমা যে যাবে না তার গ্যারান্টি কি? এর চেয়ে ভালো তো আমার ফ্রেন্ড ক্রিস্টিনা। দেখতে শুনতে ভালো, মডার্ন, হট অ্যান্ড। কান থেকে ফোনটা সরালেন উপমা। আবারও কানে দিতেই শুনতে পেলেন উচ্ছ্বাসের কথা। বিয়ে করানোর জন্য ডেকেছিলে, গিয়েছি, কিন্তু পাত্রী পালিয়ে গেল। ওই মেয়ের পরিবর্তে তোমরা আমায় বিয়ে দিলে আরেক মেয়ের সাথে, যাকে কিনা এই জন্মে দেখিনি। তবে হ্যাঁ, প্রেমা ইজ এ প্রিটি গার্ল, মোর বিউটিফুল দ্যান এশা। বাট আমার আর কিছুই করার নেই। একবার মন উঠে গেছে মেয়েদের থেকে, দ্বিতীয়বার গিয়ে সেই মন দেওয়া জাস্ট ইম্পসিবল। তোর বাজে বকা বন্ধ হলে এখন আমায় বলতে দে। ফোঁস করে শ্বাস ছাড়ল উচ্ছ্বাস। বলো। দেশে ফিরে আয় বাবা। প্রেমাকে তোর ভালো লাগবে। মেয়েটা বুদ্ধিমতী, সুন্দর, ব্যবহারে ভদ্র, সভ্য। এমন মেয়েকে যে পেয়েছিস বউ হিসাবে, এ তোর কপাল রে। উচ্ছ্বাস শুধু বলল, না, দেশে আর ফিরছি না। আজীবন এখানেই থেকে যাব। চাকরি নেব একটা। সে তুই যাই নে, তবুও দেশে ফিরে আয় বাবা। উচ্ছ্বাস ফের বলল, না। কি না? উচ্ছ্বাসের কণ্ঠে বিরক্তি। মা, আমি তোমাকে এতক্ষণ যাবৎ কি বললাম তবে? এত কিছু জানি না। তুই দেশে ফিরে আয়। হবে না, হবে না, পারবো না, রাখছি। বলেই কলটা কেটে দিল উচ্ছ্বাস। হতাশ হলেন উপমা বেগম। দুজনকে এক করার জন্য অবশ্যই কিছু একটা করতে হবে ওনাকে। রাতে উচ্ছ্বাস ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল ক্লাবে যাওয়ার জন্য। উচ্ছৃঙ্খল নয় সে, তবে টেনশনে থাকলে ক্লাবে গিয়ে সময় কাটায়। নারী দেহে মত্ত এমনটাও নয়, তবে ফ্লার্টিংয়ে এক্সপার্ট বেশ। ফোনটা হাতে নিতেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেখল। তার ছোট বোন মুনতাহা পাঠিয়েছে। ছবিগুলোতে ক্লিক করতেই দেখল প্রেমার ছবি। প্রিটি গার্ল, আই এম নট ফর ইউ। ক্লাবে দেখা হলো ক্রিস্টিনার সাথে। ক্রিস্টিনা সাথে করে একটা মেয়েকেও এনেছে। দেখতে ভীষণ সুন্দর, বাঙালি মেয়ে। ক্রিস্টিনা উচ্ছ্বাসকে বলল, এও বাঙালি। ভিনদেশে এসে বাঙালি পাওয়া আসলেই খুবই কষ্টসাধ্য। তোমায় যেভাবে পেয়েছিলাম। উচ্ছ্বাসের সাথে চোখাচোখি হলো সেই মেয়ে। ক্রিস্টিনা বলে ওঠে, নওরিন। ওর নাম নওরিন। উচ্ছ্বাস বিয়ারের গ্লাসে চুমুক বসালো, বলল, ও, ডু ইউ নিড হার? হুম। ক্রিস্টিনা কিছু একটা ইঙ্গিত করলো নওরিনকে। নওরিন নামক মেয়েটা উচ্ছ্বাসের পাশে এসে বসল। আর কেমন যেন গায়ে পড়া ভঙ্গিতে বলল, বিদেশের মাটিতে পা রাখলে কেউই আর ভার্জিন থাকে না উচ্ছ্বাস। লেটস ট্রাই সামথিং। চলো। উচ্ছ্বাস তাকিয়ে রইল নওরিনের দিকে। স্ত্রীকে ঠকানোর কোনো ইচ্ছাই নেই উচ্ছ্বাসের। সে উচ্ছৃঙ্খল হতে পারে, তবে চরিত্রহীন নয়। নওরিনের কুপ্রস্তাবে নিজেকে সায় দিল না, বরং নওরিনের মুখের উপরে বলে দিল, সরি, আই এম নট ইন্টারেস্টেড, অ্যান্ড এনিওয়ে আই এম ম্যারিড। এই কথাটুকু ক্রিস্টিনার কানেও গেল। নওরিন মেয়েটা মুখ ফুলিয়ে চলে গেল সেখান থেকে। সে শুনেছে উচ্ছ্বাসের ব্যাপারে। ছেলেটা দেখতে যতটাই সুদর্শন, তার থেকেও বেশি বড় লোকের ছেলে। বাবা মন্ত্রী, আর কি লাগে? এদিকে ক্রিস্টিনা বিস্ময় নিয়ে উচ্ছ্বাসকে প্রশ্ন করলো, কিভাবে কি? কিভাবে কি? বিয়ে করেছ? হ্যাঁ। উচ্ছ্বাস বিয়ারের গ্লাসে চুমুক দিয়ে উত্তরটা দিল। অবাক না হয়ে পারল না ক্রিস্টিনা। এমন সময় নাইফকে দেখা গেল। নাইফ উচ্ছ্বাসের প্রিয় বন্ধু। নাইফ এসে সোজা উচ্ছ্বাসের পাশে এসে বসল।
তারপর বলে উঠল, শুনলাম বিয়ে করেছিস। ক্রিস্টিনাও বলল, আমাদেরও জানাওনি। দ্যাটস নট ফেয়ার ব্রো। উচ্ছ্বাস তখনও বেশ শান্ত। তোরা জানতি না আমার বিয়ে হবে? হ্যাঁ জানতাম, তবে বিশ্বাস করিনি। তাহলে সেটা তোদের ব্যর্থতা। এটা বলেই উঠে দাঁড়ালো উচ্ছ্বাস। গ্লাসটা রেখে নাইফকে বলল, চল বাড়ি ফেরা যাক, আমার ভালো লাগছে না আজ। কিন্তু বাদ সাধলো ক্রিস্টিনা। এই ওয়েট ওয়েট, বাড়ি ফেরা যাক মানে? আজ পার্টি করবে না? উচ্ছ্বাস কপাল কুঁচকে বলল, সরি, মুড নেই আজ। নাইফ তুই যাবি নাকি? না গেলে আমি গেলাম। নাইফ কোনো বাক্য ব্যয় না করে উচ্ছ্বাসের পিছু নিল। উচ্ছ্বাস ড্রাইভিং সিটে বসে আছে, নাইফ তার পাশে। গাড়ি স্টার্ট দেওয়ার অনেকক্ষণ পর যখন নাইফ উচ্ছ্বাস চুপ ছিল, তবে কিছুক্ষণ পর ভাবুক গলায় প্রশ্ন করতেই হলো, ভাবির নাম কি? উচ্ছ্বাস সহজ সরল গলায় সাথে সাথেই উত্তরে বলল, প্রেমা। প্রেমা মির্জা। মির্জা? তোর বাবার বন্ধুর মেয়ে নাকি? হ্যাঁ। জানলি কিভাবে? তুই তো একদিন বলেছিলি। ও, ভাবির ছবি দেখা তো দেখি। উচ্ছ্বাস পকেট থেকে ফোনটা বের করে গ্যালারিতে ঢুকে একটা ছবিতে ক্লিক করে নাইফের সামনে তুলে ধরল। নাইফ ফোনটা নিজের হাতে নিয়ে বলল, ওয়াও, শি ইজ সো প্রিটি। তোর সাথে ভালো মানাবে। উচ্ছ্বাস ফোনটা কেড়ে নিল। নাইফ কিছু মনে করল না। সে পুনরায় বলে উঠল, ভাবিকে একা দেশে রেখে এখানে চলে এলি কেন? তাও আবার বিয়ের রাতে ব্যাক করেছিস। বাসর টাসরের ইচ্ছা ছিল না নাকি? বিরক্ত হলো উচ্ছ্বাস। বলল, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে তো পালিয়েছে। এই উটকো ঝামেলাটা যে পালাবে না তার নিশ্চয়তা কি? তাই রেখে এসেছি। থাকুক সে ওভাবে, আমি এখানেই থাকবো, দেশে আর ফিরছি না। নাইফ অবাক হয়ে প্রশ্ন করলো, কি বলছিস ভাই? যা শুনেছিস। মানতে পারল না নাইফ। এটা তুই ঠিক করছিস নি ভাই। মেয়েটাকেও তো বোঝা উচিত ছিল নাকি? তুই এতটাও ইম্যাচিওর হলি কবে থেকে? আজও। পূর্বাকাশে সূর্যের আধিপত্য চলছে, গরমের তাণ্ডব লীলা চালাচ্ছে চারপাশে। সকাল সকাল এত গরম আগে ছিল না। যতদিন যাচ্ছে প্রতি বছরে ততই গরম বেড়ে যাচ্ছে। এত গরমে শান্তিতে এক দণ্ড ভালোভাবে বসে থাকা যায় না, আর না ঠিক মতো কোনো কাজ করা যায়। বড়লোকদের তো এই গরমেও শান্তি, কিন্তু গরিবদের শীতেও দশা, গরমেও দশা নেমে আসে। গতকালই প্রেমার বিয়ে হয়েছে, অথচ আজ মির্জা পরিবারের সকলের ভাব এমন যেন গতকাল কিছুই হয়নি। স্বয়ং প্রেমা নিজেও স্বাভাবিক। ঠিক সময় মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলো নিচে, কারণ ভার্সিটিতে যেতে হবে। অ্যাসাইনমেন্টের সব কাজ আজকের ভেতরেই শেষ করতে হবে। প্রেমা মিস্টে পড়াশোনা করছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, দ্বিতীয় বর্ষে রয়েছে এখন। ভার্সিটিতে গিয়ে দেখলো বান্ধবী নীলিমা, রূপা, সাবিহা কথা বলছে না তার সাথে। নীলিমা আর সাবিহা অফিসার ক্যাডেট, আর রূপা আর প্রেমা নন মিলিটারি। কি হয়েছে এমন যে কথা বলছিস না? আজও। প্রেমার কথাই বন্ধুর স্বভাব এসে বলো, যা করেছিস তুই, আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস। কি ভেবেছিস আমরা জানবো না? ভাই, আমরা অফিসার ক্যাডেট হতে পারি, তবে ফ্রেন্ডদের সমস্ত তথ্য আমাদের নখদর্পণেই থাকে। নীলিমা বলে ওঠে, আজব শব্দটা তো আমাদের ব্যবহার করা উচিত, তাই না প্রেমা? প্রেমা বুঝল বন্ধুদের অভিমানের ব্যাপারে, তাই নাটক না করে সমস্ত ঘটনা খুলে বলল। রূপা অবাক হয়ে বলল, বাপরে, দোলাভাই তাহলে মন্ত্রীর ছেলে? ওয়াও। রাফসান বলল, বেটা তো ভারী শয়তান, আমাদের বান্ধবীকে রেখে চলে গেল কেন? শাবাবকে কিছু বলতে দেখা গেল না, একদম চুপচাপ হয়ে গেছে। প্রেমাকে অনেক আগে থেকেই পছন্দ করে সে। ভেবেছিল কমিশন পাওয়ার পর নিজের অনুভূতির কথা জানাবে, তবে সেটা আর জানানো হলো না। হলো না তো। রূপা বলল, দুলাভাইয়ের নাম্বার আছে? না। সাবিয়া বলল, তুই কি রে, জামাইয়ের নাম্বার রাখিসনি? না।
কি না না করছিস? কিছুই না, যা সর, ভালো লাগছে না। তখনই প্রেমার ফোনে একটা কল এলো। প্রেমা ফোনটা হাতে নিয়ে দেখতে চাইলো কে কল দিয়েছে। অপরিচিত নাম্বার, তার উপরে বিদেশি নাম্বার। রাফসান ফোনটা কেড়ে নিয়ে দেখলো বিদেশি নাম্বার। তারপর মৃদু চেঁচিয়ে বলল, এই এই, এইটা আবার দুলাভাই নয় তো? সবাই একে একে দেখলো। সাবিয়া বলল, হতেও পারে। রিসিভ কর, রিসিভ কর তাড়াতাড়ি। রাফসান, তুই কর, দোলা ভাইরে একটু জেলাস ফিল করাই। প্রেমা নিষেধ করলো, তবে কেউ শুনল না। রাফসান কলটা রিসিভ করলো। অপর প্রান্ত হতে ভারী কণ্ঠে কেউ বলল, প্রেমা রাইট? রাফসান গম্ভীর স্বরে ঠোঁট বাঁকা হাসিয়ে ফুটিয়ে উত্তর করলো, প্রেমা নই, প্রেমার বয়ফ্রেন্ড বলছি। কি চাই আপনার? আর কে আপনি? প্রেমা কপালে হাত দিল। বাকিরা মুখ টিপে হাসতে ব্যস্ত। শাবাব চুপচাপ বসে রয়েছে, কোনো প্রতিক্রিয়া নেই। এদিকে অপর প্রান্ত হতে মৃদু চেঁচানোর আওয়াজ এলো, হোয়াট? এসব কেমন ফাইজলামি? উচ্ছ্বাসের কথায় রাফসান বলল, এটা ফাইজলামি নয়। আর আপনিই বা কেমন বলুন তো? এত কথা কিসের? উচ্ছ্বাস কল কেটে দিল। এদিকে রাফসানরা অট্ট হাসিতে ফেটে পড়ল। প্রেমার ভালো লাগলো না। লোকটা কি জন্য কল করেছিল? এদিকে স্কটল্যান্ডে থাকা উচ্ছ্বাসের মাথা গরম। মাকে ফোন করে এখনই ডিভোর্সের কথা জানাবে। তার রাগ উঠছে অনেক। ডিভোর্সের জন্য মাকে কল দেওয়ার আগে নিজেকে কন্ট্রোলে আনলো উচ্ছ্বাস। এটা ঠিক কতটা যুক্তিযুক্ত ভাবলো আগে, তারপর ভাবলো ঘটনার সত্যতা কতটুকু। অবশ্য অবিশ্বাসেরও কিছু নেই। আবার তার মায়ের মতে বিবেচনা করলে তো প্রেমা নাকি খুবই ভালো মেয়ে, তো এমন কাজ করার তো মানেই নেই। আবার তার মা যে সমস্ত বিষয় সম্পর্কে জানবে, এরও তো কোনো নিশ্চয়তা নেই। পুনরায় কল করবে কি করবে না, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগল। অতঃপর সত্যতা যাচাইয়ের জন্য পুনরায় কল করলো প্রেমার নাম্বারে। 2 বার রিং হতেই কলটা রিসিভ হলো। উচ্ছ্বাস গম্ভীর মুখে চুপচাপ থাকলো, আগ বাড়িয়ে কথা বলল না। এবার কল ধরলো প্রেমা। রাফসানের মাথায় জোরে সোরে একটা থাপ্পড় মেরেছে উক্ত ঘটনার দরুন। ছেলেটা আপাতত চুপচাপ বসে রয়েছে। অপর প্রান্ত হতে কোনো কথা কানে ভেসে না আসায় নিজেই সর্বপ্রথম বলে উঠল, হ্যালো। এবার উত্তর এলো, কে? মুখ বেঁকে গেল প্রেমার। তাকে ফোন করে আবার তাকে জিজ্ঞেস করছে কে? এই লোক কি পাগল নাকি? অবশ্য প্রেমার কণ্ঠস্বর চেনার কথাও নয় ওনার। এদিকে উচ্ছ্বাস ভারী দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। প্রেমার কণ্ঠস্বর সে চেনে না, তবে অপার প্রান্ত হতে মিহি স্বরে কেউ ভালো বলতেই অদ্ভুত ঠেকল। ভালো লেগেছে? হুম, এমনটাও নয়। হঠাৎই উত্তর এলো, প্রেমা মির্জা। উচ্ছ্বাস স্বস্তির শ্বাস ফেলে প্রথম ঘটনাটা মনে পড়তেই কথায় ঝাঁজ মিশিয়ে বলল, কিছুক্ষণ আগের ঘটনার সত্যটা কতটুকু? আপনার কি প্রেমিক আছে? তবে আমাকে কেন বিয়ে করেছেন? প্রেমা বিরক্তির শ্বাস ফেলল। আমার কোনো প্রেমিক নেই, ছেলেটা আমার ব্যাচমেট রাফসান। ওটা জাস্ট এ ফান। এপাশে থাকা উচ্ছ্বাসও বিরক্ত হলো। বিরক্তি নিয়েই বলো, খুবই বাজে স্বভাব। নিশ্চয়ই লাউড স্পিকার দিয়ে আমার কথাগুলো শোনাচ্ছেন। প্রেমার রাগ লাগলো। এতই যখন সন্দেহ আর বিরক্তি, তবে কল কেন করেছেন? আমি তো আপনার কলের আশায় রাখি না। গায়ে লাগলো কথাটা উচ্ছ্বাসের। আসলেই তো সে কল কেন করেছে? নাম্বারটা তো তার বোন পাঠিয়েছে গতকাল রাতেই। উচ্ছ্বাসের জীবনে প্রেমিকা নেই, তবে বিয়ে করা বউ আছে। বউটার কণ্ঠস্বর শোনার জন্যই বোধহয় কল করেছে। অথচ সে বউকে তো সে নিজের স্ত্রী হিসেবে মানেই না। তাহলে এই কলের যৌক্তিকতা তো একদমই নেই। উচ্ছ্বাস কিছু না বলেই কলটা কেটে দিল। প্রেমা ভারী বিরক্তি নিয়ে ফোনটা টেবিলের ওপরে আছড়ে ফেলল। এক এক করে সবাই তাকালো। নীলিমা বলল, হোয়াট হ্যাপেন প্রেমা? নাথিং, বলে ব্যাগটা নিয়ে উঠে দাঁড়িয়ে চলে গেল প্রেমা। এমনিতেও তার জীবন শেষ করে দিয়েছে তার পরিবার, আর এই লোকসহ লোকের পরিবার মিলে তার উপরে এত বড় বড় কথা। আজব, সে কোনো খেলনার বস্তু নয়।
বৃষ্টি শুরু হলো হঠাৎ করে। রিক্সা সবে মাত্রই চলতে শুরু করেছিল। এর মাঝেই ঝুম বৃষ্টি। বৃষ্টির তোপে মুহূর্তের মাঝেই প্রেমা অর্ধেক অংশই ভিজে গেল। তার মা আসার সময় বলেছিল গাড়িতে করে যা, কিন্তু রাগে মায়ের কথা শোনেনি। এখন ভেজো। এই বৃষ্টির মাঝে রিকশায় করে যাওয়া সম্ভব নয়। রিকশাওয়ালা নিজেও পুরো ভিজে গেছেন। প্রেমা একটি টঙের দোকানের সামনে গিয়ে রিকশা থামাতে বলল রিকশাওয়ালাকে। ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে দিল। টঙের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর দোকানটা বন্ধ ছিল, তবে পাতানো বেঞ্চগুলো এমনভাবে ছিল। আর বেঞ্চে বসে পড়ল প্রেমা। প্রেমার হঠাৎই মনে হলো তার সবচেয়ে অপছন্দের বৃষ্টি আজ হঠাৎই ভালো লাগছে। মন খারাপ হচ্ছে এই কারণে, কারণ তার ভুল মানুষের সাথে বিয়ে হয়েছে, এত বড় এক বন্ধনে জড়িয়ে গিয়েছে। এখন বের হতে অনেকটা সময় লাগবে। পরবর্তীতে যে সবকিছু ঠিক থাকবে এমনটাও নয়। দীর্ঘশ্বাস ফেলল প্রেমা। উচ্ছ্বাস তাজওয়ার দেখতে শুনতে ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও রিনাউন্ডে, তবে লোকটা প্রেমার জন্য নয়। তার সাথে তো মানাবেও না বোধ হয়। অদ্ভুত কম্বিনেশন। বৃষ্টিতে ভিজে গেলাম, উক্ত কথাটায় ধ্যান ভাঙল প্রেমার। পাশে ফিরে তাকাতেই পরিচিত কাউকে দেখে চোখ বড় হয়ে এলো। সাদীপ ভাই, শব্দটা বিড়বিড়িয়ে মুখ থেকে বের হলো প্রেমার। সাদীপ প্রেমার মামাতো ভাই, কানাডা থাকে সে। কখন আসলো আর এখানে কিভাবে? সাদীপ ভাই, আপনি এখানে? সাদীপ চমৎকার হাসলো। আজই পেলাম, কিন্তু পথিমধ্যে পরিচিত প্রিয় কাউকে দেখে থামতেই হলো। প্রেমা শেষ কথাটা মাথায় নিল না, উল্টো প্রশ্ন করলো, সাদীপ ভাই, আমাদের বাড়িতে চলুন, সাথে আমারও বাড়িতে যাওয়া হবে, এখানে ভালো লাগছে না। সাদীপ সাই জানালো প্রেমার কথায়। গাড়িটা পাশেই দাঁড় করানো। ভেতরে ড্রাইভার আর সাদীপের অ্যাসিস্ট্যান্ট নোভা বসে আছে। প্রেমা আর সাদীপ গিয়ে উঠে বসলো গাড়িতে। তারা উঠতেই নোভা একবার পেছনে ফিরে তাকালো। হঠাৎই তার খারাপ লাগলো। এই মেয়ে সেই, যার ব্যাপারে সাদীপ উৎসাহিত। গাড়ি চলতে শুরু করলো। সাদীপ ড্রাইভারকে বলল, মির্জা বাড়িতে চলুন। ড্রাইভার মাথা দোলালো। প্রেমার বিয়ের ব্যাপারে সাদীপ কিছুই জানে না। জানলে হয়তো বারবার মুগ্ধ চোখে প্রেমার দিকে তাকাতো না। ঝড় তুফানের আভাস, ঠান্ডা বৈরী হাওয়ায় শরীরে শীতল শিহরণ বয়ে যায়। সারাদিনের ক্লান্তিগুলো উধাও হয়ে যায় নিমেষেই। বাতাসে ঘ্রাণে ভেজা মাটির ঘ্রাণটা সবচেয়ে বেশি আকর্ষণীয়। জানালাটা খোলা রেখে পিয়ানো বাজাচ্ছে প্রেমা। ঠান্ডা হাওয়া তার পিঠ সমান চুলগুলো উড়িয়ে দিচ্ছে। পিয়ানো বাজানোতে এক্সপার্ট প্রেমা। তার পিয়ানোর সুরে পুরো মির্জাপাড়ি মুখরিত। অসাধারণ এই প্রতিভায় তুখোড় প্রেমা। তবে আজ আর আগের মতো কেউ তার রুমে এসে একটা মন্তব্য করল না। অথচ আগে পিয়ানোর সুর শুনলেই মা চাচিরা চলে আসতো, এসেই বলতো, এত সুমধুর কেন? কিন্তু আজ এসে আর কেউ বলছে না। বলবেই বা কি করে? যা করেছে বলার মতো মুখ কারণ নেই আর। বাহ প্রেমা, আগের চেয়ে এখন বেশি ভালো পিয়ানো বাজাস। চেনা আওয়াজেও পেছনে ঘুরে তাকালো না প্রেমা। নিজের পিয়ানো বাজানোতে সমস্ত মনোযোগ দিয়েছে। সাদীপ প্রেমার পেছনে বিছানায় বসলো ধপ করে। পুরো নাম তার সাদীপ খান। বাবা মায়ের একমাত্র সন্তান সে। পেশায় একজন ব্যবসায়ী সাদীপ। কানাডায় নিজেদের ব্যবসা দাঁড় করিয়েছে। বাংলাদেশে বাবার ব্যবসাও সামলানোর পরিকল্পনা নিয়েই এসেছে। কিরে, চুপ করে আছিস যে? সাদীপ পুনরায় বলে উঠল। প্রেমা পিয়ানো বাজানো থামালো। ঘাড় ঘুরিয়ে সাদীপকে বলল, সাদীপ ভাই, পিয়ানো বাজানোর সময় এভাবে কথা বলা আমার একদমই পছন্দ নয়। এতে মেলোডিগুলোতে বাজাতে সমস্যা হয়। আচ্ছা তাই বুঝি? আমি দুঃখিত তবে। প্রেমা উঠে দাঁড়ালো। কিছু বলবেন আপনি? হ্যাঁ, আমি আগামীকাল চলে যাব, এটা বলতে এলাম। কথাটা ইতস্ততা নিয়েই বলল সাদীপ। প্রেমা সাদীপের মনোভাব বোঝে, তাই বলেই ফেল, সাদীপ ভাই, আপনি কি জানেন আমার বিয়ে হয়েছে? সাদীপ হেসে উঠল। ও
পরক্ষণে কথাটা বুঝতেই চমকে প্রেমার দিকে বিস্ফোরিত চোখে তাকালো। প্রেমা মাথা ওপর নিচ নাড়ালো। সাদীপ ধীর কণ্ঠে বলল, তুই মজা করছিস তাই না? তোতলানো বন্ধ করুন সাদীপ ভাই, আমার সত্যি বিয়ে হয়ে গেছে। সাদীপের কান ভন ভন করছে। সে তো ভেবে রেখেছিল এবার দেশে ফিরেই প্রেমাকে বিয়ে করে কানাডায় পাড়ি জমাবে। সাদীপ উঠে দাঁড়ালো, দ্রুত ধূপধাপ পায়ে রুম থেকে বেরিয়ে গেল। প্রেমা দীর্ঘশ্বাস ছাড়ল। সাদীপকে সে বড় ভাইয়ের নজরেই দেখে, কিন্তু মানুষটা যে তাকে কেন বোনের নজরে না দেখে পছন্দ করে, আল্লাহ মাবুদ। রাইসা আজ বাড়িতে ফিরল। বন্ধুদের সাথে সেন্ট মার্টিন ট্যুরে গিয়েছিল সে। বাড়িতে ফিরতেই সিঁড়ি বেয়ে ওঠার সময় সাদীপের সাথে ধাক্কা খেল মেয়েটা। বিরক্তি নিয়ে তাকালো রাইসা। পাশ ফিরে তাকাতেই সাদীপকে দেখে চিনতে পারল না রাইসা, তবে কোথাও যেন দেখেছে মনে হলো। সাদীপ সরি জানিয়ে দ্রুত নেমে গেল নিচে। রাইসার বিরক্ত লাগলো। ওপরে উঠে আবারও দেখা পেল প্রেমার। দুজনেই সমবয়সী। রাইসা বিইউপিতে পড়াশোনা করছে। সে অফিসার ক্যাডেট। বাবার পছন্দসই এই দিকটাই বেছে নিয়েছে। বিএমএতে পরীক্ষা দিয়েছিল, টিকেও গিয়েছিল। এখন বিইউপিতে পড়াশোনা করছে বিবিএ নিয়ে। আর প্রেমা তো মিস্টেই। কিন্তু রাইসারও স্বপ্ন ছিল মিস্ট, তবে প্রেমা মিস্টে অ্যাডমিশন নিল, তাই আর রাইসা সেই দিকে গেল না। রাইসার বাবা পারভেজ মির্জা পেশায় একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, আর ছোট ভাই পলাশ মির্জা পেশায় একজন ব্যবসায়ী। রাইসা ছুটিতে বাড়িতে এসেছে, আগামীকাল চলে যাবে। দোতলায় উঠতেই একটুর জন্য ধাক্কা লাগলো প্রেমার সাথে। প্রেমা গুরুত্ব না দিয়েই চলে যেতে লাগলো। বাহ, মন্ত্রীর ছেলের সাথে বিয়ে হওয়ার পরে দেখি এই দেমাগ নাকি? রাইসার এরূপ আক্রমণাত্মক কথায় প্রেমা পেছনে ঘুরে তাকিয়ে বলল, তোর সাথে ঠিক কবে আমার এভাবে এমন জায়গায় দাঁড়িয়ে কথা হয়েছিল? আমার তো মনেই পড়ে না। আমার সামনে দেমাগ কমিয়ে চলবি। প্রেমা হাসল, সুন্দর সেই হাসি। তুইও বুঝে শুনে কথা বলবি, দেখা যাক। প্রেমা নিচে নেমে গেল। রাইসা তাকিয়ে রইল। প্রেমা নিচে আসতেই তার ফোনে কল এলো। ফোন দেখতেই দেখল তার শাশুড়ি উপমা বেগম। প্রেমা কলটা রিসিভ করতেই অপার প্রান্ত হতে উপমা ও বললেন, কেমন আছো মামনি? ভালো আছি, আপনি? এই তো ভালো। আগামীকাল আসবে আমাদের বাড়িতে? তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে মা, আগেই বলে রাখছি। পারলে আমাদেরকে ক্ষমা করে দিও, তবে এছাড়া আর কোনো উপায় নেই। প্রেমা বুঝল না কথার মানে। কি হয়েছে যে রাত বিরাতে কল করে ক্ষমা চাইছে? হাসপাতালে অ্যাডমিটে উচ্ছ্বাস। গতকাল রাতে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছে। খুব বেশি আহত না হলেও বাম হাত ভেঙেছে। উচ্ছ্বাসকে দেখতে এসেছে ক্রিস্টিনা। একা থাকবে কিভাবে? ক্রিস্টিনার কথায় উচ্ছ্বাস বলল, এর আগেও এমন হয়েছে, আমি একাই থেকেছি। বউকে আনলেই পারিস। দরকার নেই তো, বিয়ে কেন করেছিলি? জানি না। ক্রিস্টিনা বিরক্ত হলো। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে চলে গেল। উচ্ছ্বাস একা হয়ে গেল। তবে সন্ধ্যার দিকে নাইফ এলো। নাইফ পেশায় একজন আর্কিটেকচার। উচ্ছ্বাস নাইফকে দেখার সাথে সাথেই বলল, বাড়ি যাব। এখানে মরা মানুষের মতো শুয়ে থাকতে পারছি না আমি। বিরক্ত লাগছে, আমাকে বাড়িতে নিয়ে চল। নাইফ বলল, তুই এখনো রেশ বেশ? উচ্ছ্বাস চোখ রাঙালো। নাইফ আর কিছুই বলল না, চলে যেতে যেতে বলল, দেখছি। এডিনবার্গের রাত যেন ইতিহাসের পাতায় মোড়া এক স্বপ্ন। রাজপ্রাসাদের ছায়া যখন পাথুরে গলির মাথায় ঝুলে থাকে, শহরটা তখন সময়ের সীমানা ছড়িয়ে অন্য এক যুগে হারিয়ে যায়। সৌন্দর্যের কোনো কমতি নেই এই রাতের শহরে। উঁচু উঁচু দালান কোঠাগুলো খাম্বার মতো দাঁড়িয়ে থাকে, দেখতে আকর্ষণীয়। শুভ্র রঙা ডুপ্লেক্স বাড়িটার সামনে এসে সাদা রঙা গাড়িটা থামলো। বেশ দামি গাড়ি। গেটে থাকা দারোয়ান গেটটা খুলে দিল। বাড়ির সামনে গিয়ে নাইফ আগে গাড়ি থেকে নামলো। তারপর উচ্ছ্বাসের কাছে দরজাটা খুলে দিয়ে উচ্ছ্বাসকে ধরে নামালো। উচ্ছ্বাস প্রাণ ভরে শ্বাস নিয়ে বলল,
এবার ভালো লাগছে। নাইফ রান্না করছে, রান্না বলতে বিদেশি খাবার। এছাড়া ছেলেটা আর কি বা পারে। উচ্ছ্বাসের আজ বাঙালি খাবার খেতে মন চাইল। অনেকদিন মায়ের হাতের রান্না খাচ্ছে না। মায়ের হাতের রান্না কথা মনে পড়তেই ক্ষুধা পেল ভীষণ। উচ্ছ্বাস টিভি দেখছিল। টিভিতে গান চলছে, প্রেম তুমি। নাইফ কিছুদিন আগেই ছ্যাঁকা খেয়েছে, কান্না পাচ্ছে তার। উচ্ছ্বাস সোফায় হেলান দিয়ে বসে আছে। হঠাৎই নাইফকে বলল, আমার মায়ের হাতের রান্না খেতে ইচ্ছে করছে। নাইফ কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, তো আমি কি করতে পারি? তুই কি ভাত, তারপর মাছ, গোশত এসব রান্না করতে পারিস না? না। উচ্ছ্বাস বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বলল, তাহলে আমিও খাবো না, যা। নাইফ এগিয়ে এলো তার দিকে। ও বলে, আমার সোনা বাবাটা খাবে না, আমি খাইয়ে দেব বাবু। নাটকীয় ভঙ্গিতে কথাটা বলে এবার রাগ দেখিয়ে বলল, সারাদিন পরিশ্রম করে তোর বাসায় এসে রান্না করে দিচ্ছি, সে নাকি আবার খাবে না। তো আমাকে আটকে রেখেছিলি কেন? উচ্ছ্বাস নাইফের দিকে তাকালো। আচ্ছা চলে যা তাহলে। শান্ত গলায় কথাটা বলল। নাইফ নরম হলো। আজ এখানে থাকবো, যেতে পারবো না। যা করেছি তাই খা। ভালো মতো বাঙালিয়ানা খেতে চাইলে বউকে নিয়ে আয়। উচ্ছ্বাস চোখ বুজে কথাটা শুনল। শেষাক্ত কথাটা ধাক্কা খেল। সত্যি কি তার বউকে আনা উচিত? সকাল থেকেই বৃষ্টি। বৃষ্টির দিনে প্রেমা খুব একটা কোথাও বের হয় না। যদি বের হওয়ার পর বৃষ্টি নামে তবে সেটা আলাদা বিষয়। প্রেমা রুম থেকে বেরিয়ে নিচে নেমে এলো। রান্নাঘরের কাছে আসতেই খিচুড়ির গন্ধ পেল। বাহ, আজ খিচুড়ি রান্না হচ্ছে বুঝি? সে সময় রান্নাঘর থেকে বেরিয়ে এলেন আফরা বেগম। মেয়েকে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকালেন। মেয়েটা তো রান্নাঘরের দিকে কখনোই পাই বাড়ায় না, তবে আজ কি হলো? চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, প্রেমা, এখানে কি করছিস? খিদে পেয়েছে মা? প্রেমা সহজ ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ পেয়েছে আজ। খিচুড়ি রান্না হচ্ছে নাকি? রান্না শেষ মা, তুই টেবিলে গিয়ে বস, আমি পাঠিয়ে দিচ্ছি। প্রেমা সামনে অগ্রসর হতে গিয়েও থেমে গেল। পেছনে ঘুরে মাকে ডাকলো, মা। আফরা বেগম তাকালেন, কিছু বলবি? আমাকে ও বাড়িতে ডেকেছেন? আফরা বেগম বুঝলেন না। কোন বাড়ি? তাজোয়ার। আফরা বেগম এবার বুঝলেন, জিজ্ঞেস করলেন, কেন? জানি না, এসব ক্ষমা চাচ্ছিলেন। 10টার দিকে যাব ভাবছি। আচ্ছা ঠিক আছে। অতটা চিন্তিত দেখা গেল না আফরা বেগমকে। যা হওয়ার হবে। ডিভোর্সের কথা বললে হোক, সমস্যা কি? এমনিতেও আফরা বেগম এই বিয়ের পক্ষে ছিলেন না। খিচুড়ি খাচ্ছিল প্রেমা। পরেক্ষণেই সাদিক ভাইয়ের কথা মনে পড়ল। গতকাল রাতে গিয়ে পিছু নিয়েছিল, কিন্তু রাইসার সাথে কথা বলতে গিয়ে দেরি হওয়ায় নিচে গিয়ে আর খুঁজে পায়নি। আফরা বেগম বাইরে যাচ্ছিলেন। প্রেমা জিজ্ঞেস করে উঠল, মা, সাদিক ভাই কি চলে গেছেন? আফরা বেগম যেতে যেতে বলেন, হ্যাঁ চলে গেছে বাড়িতে। প্রেমা কিছুই বলল না। সে নিজের মতো করে খেতে লাগলো। তাজওয়ার বাড়িটা বিশাল বড়। বাড়িতে সবসময় লোকজন থাকেই। মন্ত্রীর বাড়ি বলে কথা। যৌথ পরিবার হলেও পরিবারের সদস্য সংখ্যা তেমন নেই। মহসিন তাজওয়াররা 3 ভাই। সবার বড় মহসিন তাজওয়ার, এরপর মইনুল তাজওয়ার, আর সবার ছোট মুকিত তাজওয়ার। মহসিন তাজওয়ারের স্ত্রী উপমা বেগম, আর ওনাদের একটি মাত্রই ছেলে উচ্ছ্বাস তাজওয়ার। মইনুল তাজওয়ার পেশায় একজন ডাক্তার। ওনার স্ত্রী শফিয়া আনাম একজন ডাক্তার। ওনাদের 2 ছেলে। বড় ছেলে সাইফান উচ্ছ্বাসের সমবয়সী, কয়েক মাসের ছোট বড় হতে পারে। ছেলেটা কানাডায় থাকে, ডাক্তারি পড়ছে। আর ছোট ছেলে মৃণাল তাজওয়ার। মৃণাল আবার প্রেমার সমবয়সী, ইঞ্জিনিয়ারিং পড়ছে। সবার ছোট মুকিত তাজওয়ারের স্ত্রী নিঝুম বেগম। মুকিত তাজওয়ার ব্যবসায়ী, ওনার স্ত্রী ভার্সিটির শিক্ষিকা। ওনার এক মেয়ে নাভিয়া তাজওয়ার। মেয়েটা সবে এসএসসি পরীক্ষার্থী। এ কজন মিলেই ওনাদের পরিবার। তাজওয়ার বাড়িতে প্রেমা একাই গেল। বাড়িতে ঢুকে দেখলো তাজওয়ার পরিবারের সবাই বসে আছে বিশাল বসার ঘরটায়। নাভিয়া মেয়েটা প্রেমাকে দেখেই বলে উঠল, ওই তো ভাবি এসে গেছে।
একে একে সবাই প্রেমার দিকে তাকালো। সবার মুখশ্রী গম্ভীর। উপমা বেগম এগিয়ে এলেন প্রেমার দিকে। হাস্য মুখে বলেন, এসেছো মা, সঠিক সময়েই এসেছো। আজ সবাই উপস্থিত রয়েছে। প্রেমাকে সবার মাঝে বসিয়ে দিলেন উপমা বেগম। মহসিন তাজওয়ার পুত্রবধূকে হাসি মুখে বলেন, ঘরের লক্ষ্মী ঘরে এসে এবার একটু শান্তি লাগছে। প্রেমা মুচকি হাসল। এরই মাঝে সুফিয়া আনাম বেশ গম্ভীর স্বরেই প্রশ্ন করলেন, কিসে পড়াশোনা করছো তুমি? জানোই তো, আমাদের পরিবারের আবার সবাই ওয়েল এডুকেটেড। মহসিন তাজওয়ার বিরক্ত হলেন, সাথে উপমা বেগমও। প্রেমা জবাবে বলল, আমি মিস্টে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে দ্বিতীয় বর্ষে আছি। সুফিয়া বেগম ভুরু কুঁচকে প্রশ্নের সুরে বললেন, মিস্ট? এবার হাসল প্রেমা, বলল, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনার তো জানার কথা আন্টি। সুফিয়া বেগম মুখ কেমন করলেন, প্রসঙ্গ পাল্টে বলেন, মিলিটারি? তোমাদের ফ্যামিলিতে তো আবার সব মিলিটারি। প্রেমা জবাব দিল, নন মিলিটারি। আর সেনাবাহিনীর পেশাটা একটি সম্মানীয় পেশা। হতেই পারে আন্টি, স্বাভাবিক। সুফিয়া বেগম আরো কিছু বলতে যাবেন, এর আগেই চোখ রাঙালেন উপমা বেগম। উনি প্রেমাকে বলে উঠলেন, প্রেমা, আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, যেটা তোমাকে জানানোর জন্য আজকের তলব। বিষয়টাতে তোমাদের দুজনের জন্যই বেশ ভালো হবে। প্রেমা ভুরু কুঁচকে তাকাতেই উপমা বেগম বললেন, উচ্ছ্বাসের কথা বলছি। প্রেমা ওহ বলল। মহসিন তাজওয়ার বলে উঠলেন, ছেলেটা শুধু শুধু বিদেশে পড়ে রয়েছে। ও যখন আছেই আমরা চাইছি তুমিও স্কটল্যান্ড চলে যাও। প্রেমা চুপচাপ বসে রইল। বাইরে ঝুম বৃষ্টি তখন। এদিকে প্রেমার পাশে বসে থাকা মানুষগুলো তার দিকে উৎসুক চোখে তাকিয়ে আছে। বেশ অনেকক্ষণ নীরবতায় কেটে গেল। এবার মহসিন তাজওয়ার বলেই উঠলেন, কিছু বলবে না মা? চুপ করে আছো যে? প্রেমা বলল, আমার ভাবতে হবে আঙ্কেল। আঙ্কেল? ও, দুঃখিত বাবা। মহসিন তাজওয়ার উঠে দাঁড়ালেন। প্রেমার মাথায় হাত বুলিয়ে বলেন, ভেবে দ্রুত জানাও বৌমা। আগামী সপ্তাহে তোমাকে স্কটল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করব। এরপর আমি আসছি বলে চলে গেলেন নিজের কাজে। বাকিরাও চলে গেল। তবে উপমা তাজওয়ার রইলেন প্রেমার পাশে। তিনি প্রেমাকে নিয়ে নিজের রুমে নিয়ে গেলেন। পুত্রবধূকে নিয়ে ওনার অনেক শখ ছিল। যেই মেয়েটার সাথে উচ্ছ্বাসের বিয়ে ঠিক হয়েছিল, সেই মেয়েটাকে ওনার অতটাও পছন্দ হয়নি। স্বামীর কথায় না করতে পারেননি। তবে প্রেমাকে ওনার ভীষণ পছন্দ হয়েছে। চাঁদের মতো চেহারা। ছেলেটা যে কেন বোঝে না। নিজের রুমে এনে সোফায় বসিয়ে দিলেন প্রেমাকে। হাস্য মুখে বলে, বসো মা, আমি তোমার জন্য অনেক কিছুই রেখে দিয়েছি। প্রেমা নিষেধের সুরে বলল, তার দরকার নেই। চুপ, কথা বলবে না। আমি তোমার মায়ের মতো না? চুপ হলো প্রেমা। পুরো রুমে চোখ বোলালো। বিশাল বড় রুমটা দামি দামি জিনিসপত্রে ভরা। প্রেমার ফোনে একটা মেসেজ এলো। বান্ধবী নীলিমা মেসেজ দিয়েছে, কই তুই, ক্যাম্পাসে আসবি না? প্রেমা টাইপ হলো, আসবো। স্বভাব অসুস্থ ভীষণ। প্রেমা ভুরু কুঁচকাল। টাইপ হলো, কি হয়েছে? রিপ্লাই এলো, জ্বর ভীষণ। প্রেমা কিছুই বলল না। এর মাঝেই ভেতরে দরজা খুলে প্রবেশ করলো একজন মেড। এসেই বলল, কিছু লাগবে ম্যাম? আলমারির কাছে থাকা উপমা বেগম পেছনে ঘুরে প্রেমাকে জিজ্ঞেস করলেন, কফি খাবে নাকি চা? প্রেমা কফি খায় না খুব একটা, চা। উপমা বেগম মেডকে বলেন, 2 কাপ চা নিয়ে এসো। মেড চলে গেলেন। উপমা বেগম প্রেমাকে বলেন, তুমি আমার বেশ শখের। সেই ছোট থেকেই দেখে এসেছি তোমায়। হুট করে কি যে হয়ে গেল। আমি তো ভীষণ খুশি তুমি আমাদের বাড়িতে থাকতে পারো না মা। এই বলতে বলতে 3টে শাড়ি বের করলেন। শাড়িগুলো নিয়ে আসতে আসতে বলেন, গত বছর ভারতে গিয়েছিলাম, সেখান থেকেই শখ করে পুত্রবধূর জন্য কিনেছি এগুলো। ভাবতে পারিনি পছন্দের সেই মেয়েটাকে পুত্রবধূ হিসাবে পাবো। এগুলো তোমারই জন্য মা। এই বলে শাড়িগুলো এগিয়ে দিলেন প্রেমার দিকে। প্রেমা শাড়ি পরে না। তার মনেই নেই সে কবে শাড়ি পরেছিল। উচ্ছ্বাস তাজওয়ারের বিয়েতেও সাধারণভাবেই এসেছিল, শাড়ি পরেনি।
তবে উনি দিচ্ছেন যখন, নাও। নাও তো করতে পারবে না। হাতে নিয়ে দেখলো শাড়িগুলো সত্যি ভীষণ সুন্দর। হালকা নীলচে রঙা শাড়িটা বেশি সুন্দর। প্রেমা ওটার দিকে তাকিয়েছিল। এমন সময় উপমা বেগমের ফোনে কল এলো। প্রেমা একবার তাকালো, উপমা বেগমকে খুশি দেখালো। উপমা বেগম দ্রুত কলটা রিসিভ করলেন। উচ্ছ্বাস কল দিয়েছে। উচ্ছ্বাস নিজের হাতটা দেখালো না, নাইফকেও নিষেধ করলো বলতে। প্রেমা জানে না যে উচ্ছ্বাস কল দিয়েছে। এদিকে উপমা বেগম ফোনের ক্যামেরাটা প্রেমার দিকে সেট করলেন। উচ্ছ্বাস নাইফকে শাসাচ্ছিল। পরপর ফোনের দিকে তাকাতেই চোখ স্থির হলো। কালো রঙের থ্রি পিস পরনে প্রেমা বসে শাড়ি দেখছে, আরেক হাতে আবার মোবাইলও রয়েছে। উচ্ছ্বাসকে ওভাবে কথা না বলে স্ক্রিনে স্থির চোখে চেয়ে থাকতে দেখে নাইফ উকি মেরে তাকালো। একটা সুন্দরী মেয়েকে বসে থাকতে দেখে কিছুই বুঝল না। উচ্ছ্বাসকে ঝাঁকাতেই উচ্ছ্বাস চোখ সরালো। গমগমে আওয়াজে ডেকে উঠল, মা। উপমা তাজওয়ার এবার নিজের দিকে ক্যামেরাটা সেট করলেন। বললেন, বল। প্রেমাও স্পষ্ট শুনতে পেয়েছে পুরুষালী সেই আওয়াজ। হালকা কেঁপেও উঠছে, তবে স্বাভাবিক রইল। উচ্ছ্বাস অপর পাশ হতে বলে উঠল, কেমন আছো? ছেলের প্রশ্নের জবাব না দিয়েই উপমা বেগম বললেন, তোর বউ এসেছে আজ। ভারী লজ্জা পেল এবার প্রেমা। উচ্ছ্বাসও ইতস্ত বোধ করল। তবে উপমা বেগম তো লজ্জা দিতে এক্সপার্ট। কথা বলবি নাকি? উচ্ছ্বাস তড়িঘড়ি করে বলে উঠল, আমি কাজে যাব, রাখছি মা, পরে কথা হবে। এই বলেই কলটা কেটে দিল উচ্ছ্বাস। ভাঙা ব্যান্ডেজ করা হাতটা বুকে রাখলো। নাইফ ওর দিকে তাকিয়ে বলল, ভাবি তো মাশাল্লাহ, এমন কালো টুকটুকে বউ রেখে তুই এখানে মরছিস? ফালতু কথা বলিস না। ফালতু মনে হচ্ছে তোর? এমন বউ পেলে আমি তো পুরো 1 মাস রুম থেকে বের হতাম না। উচ্ছ্বাস চোখ গরম করে তাকাতেই চুপসে গেল নাইফ। তবে নাইফের কথাটা কানে বারবার ভাসছে, তারও কি এমন করা উচিত ছিল নাকি? বন্ধুদের সাথে রেস্টুরেন্টে এসেছে প্রেমা। শুক্রবার দিনে এরা ছুটি পায়, সেই সুবাদেই এখানে আসা। সবাই একটা টেবিলের সামনে চেয়ার টেনে বসেছে। রাফসান অনেকক্ষণ যাবতই বকবক করছে, শাবাব একদমই চুপ। নীলিমা আর রাফসান তো অনেকক্ষণ যাবতই নানান বিষয়ে আলাপ আলোচনা করছে আর ঝগড়া করছে। রূপা আর সাবিয়া নিজেদের মধ্যে আলোচনা করছে, সাথে প্রেমাও হালকা পাতলা যোগ দিচ্ছে। শুধু নিজেরটাই ভাবলে চলে? আমরা প্রেজেন্টেশন করব, ওরা না। তুই কিছু বলতে পারলি না? রাফসানের কথায় নীলিমা বিরক্তি নিয়ে বলল, শাবাব একসাথেই তো করতে হবে, তাই না? আর ভাটিয়ারি কি তুই একা যাবি নাকি? গাধা কোথাকার! নীলিমার কথায় প্রেমা ওদের দিকে তাকালো, জিজ্ঞাসন দৃষ্টিতে প্রশ্ন হলো, ভাটিয়ারি যাবি? হ্যাঁ, আগামীকাল যেতে হবে। সবাই? হ্যাঁ। ও, সাবধানে যাস। রাফসান দাঁত কেলিয়ে হেসে বলে, আমরা তো সাবধানেই যাব। তোকে বলিনি আমি? আমিও তোকে বলিনি। রূপা আমার দিকে তাকিয়েছিল, ওকেই বললাম। রূপা বলল, আচ্ছা, কে কি খাবি অর্ডার কর, আজ আমি তোদেরকে খাওয়াবো। নীলিমা বেগম বললেন, এই, ভুল করিস না, আমরা কম খেলেও রাফসান যেই রাক্ষস দেখবি, ও নিজেই তোকে ফকির বানিয়ে দেবে। রাফসান রাগী দৃষ্টি নিক্ষেপ করলো নীলিমার দিকে। সাবিহা হেসে উঠল, বলল, কথা সত্য, তুমি ঠিক সঠিক বলেছ। এবার শাবাব বেশ বিরক্ত নিয়েই সবার উদ্দেশ্যে বলল, যা খাবি দ্রুত খেয়ে চল যাই। এত কথা কিসের? ওর এই কথায় সবাই শাবাবের দিকে তাকালো। প্রেমার সাথে চোখাচোখি হলো। প্রেমা ভুরু কুঁচকে বলল, এমন করছিস কেন? আমার ভালো লাগছে না তাই। রূপা ভুরু কুঁচকে বলল, তো এসেছিস কেন? চলে যাই তাহলে, তোরাই তো নিয়ে এলি। শাবাব রাগ করে উঠে দাঁড়ালো। রাফসান ওরা হাতটা ধরে জোর করে বসিয়ে দিল আবার। কাঁধে হাত রেখে বলল, মেয়েদের মতো রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে? আর কখনো আমাকে ডেকে নিয়ে আসবি না। রূপা বলল, ভাব ধরছিস কেন? সাবিয়া হেসে বলে উঠল,
টয়লেট ঠিকভাবে হচ্ছে না না কি রে স্বভাব? স্বভাব জ্বলন্ত দৃষ্টিতে তাকাতেই চুপসে গেল সাবিহা। প্রেমা এবার বেশ বিরক্তি নিয়েই বলল, আচ্ছা চুপ কর সবাই, ফালতু আলাপ এসব। আর স্বভাব নিজেকে কন্ট্রোল কর, আমি সব বুঝি, তোর যত রাগ আমার উপরেই। স্বভাব কিছুই বলল না। সবাই পছন্দসই খাবার অর্ডার করলো। খাওয়ার সময় দেখা গেল স্বভাব কিছুই খাচ্ছে না, ফোন স্ক্রল করছে। একটা কেক অর্ডার করেছিল রাফসান। কেকটা কেটে একটা স্লাইস নিয়ে একটা প্লেটে রাখলো। তারপর ফোন স্ক্রল করতে থাকা শাবাবের ফোন কেড়ে নিয়ে হুট করেই শাবাবের মাথায় কেকটা ধরে রাখা প্লেটটায় মুখ ডুবিয়ে দিল। আকস্মিক ঘটনায় শাবাব তো একেবারেই ব্যাকুল বনে গেছে, সাথে বাকিরাও হতভম্ব। সাবিহা আর রূপা জোরে হেসে দিল। আশেপাশের টেবিলের বসে থাকা মানুষগুলো তাকালো। প্রেমা আর নীলিমা বোকা বনে চেয়ে আছে। শাবাব পুরাই হতভম্ব। সে এখনো বুঝতে পারছে না হলোটা কি। বিষয়টা বুঝতে পেরে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো রাফসানের দিকে। রাফসান হাসলো শুধু, শাবাব সিন ক্রিয়েট করলো না। তবে রাগ দেখিয়ে উঠে দাঁড়ালো আর হনহনিয়ে ওই অবস্থাতেই চলে গেল। প্রেমা রাফসানকে বকলো, এমন করাটা ঠিক হয়নি। রাফসান বলল, তো আর কি করব, মরা মানুষের মতো করে বসেছিল। সাবিহা রাফসানের মাথায় গাঁটটা মেরে বলল, মরা মানুষরা কি বসে থাকে না নাকি? আজাইরা কথা। এদিকে প্রেমা ততক্ষণে শাবাবের পিছু গিয়েছে। বাইরে এসে কোথাও শাবাবকে খুঁজে পেল না। এত দ্রুত ছেলেটা গেল কোথায়? ও কোনো ভূত নাকি? প্রেমার ফোনে কল এলো তখন। ফোনটা হাতে নিয়ে দেখলো তার মা কল করেছে। কলটা রিসিভ করলো প্রেমা। কোথায় আছিস? তাড়াতাড়ি ফিরবো মা, ও বাড়ি থেকে তোর শ্বশুর শাশুড়ি এসেছে, দ্রুত ফিরিস। প্রেমা খানিকটা অবাক হলো, সবাই এসেছে? হ্যাঁ। আচ্ছা দেখছি। প্রেমা কলটা কেটে দিল। ফোন বন্ধ করবে এর আগেই একটা নোটিফিকেশন দেখলো। কে মেসেজ দিয়েছে যেন হোয়াটসঅ্যাপে। প্রেমা চেক করলো, একটা মেসেজ এসেছে, কেমন আছো? প্রেমা কিছুই বুঝলো না, কে এ? আর এমন মেসেজের মানে কি? প্রেমা ভাবতে লাগলো কে হতে পারে এটা। প্রেমার ফিরতে দেরি হয়ে গেল। এখন বাজে রাত 9টা। আসলে 8টা বাজেই রওনা দিয়েছিল। তবে তার গাড়ি খারাপ হয়ে গেছে। গাড়ি মাঝ রাস্তায় রেখেই হাঁটা আরম্ভ করেছে রাগে দুঃখে। এখন আপাতত পাটা ব্যথা করছে। 1 ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছে। রাস্তা চেনে বলে হাঁটতে পারছে। টাকা আছে, ফোনে রিচার্জ করাও আছে। তবে গাড়িতে করে যাওয়ার ইচ্ছেটাই নেই। আজ সে একটু নিজেকে একা সময় দিতে চায়। আগামী শুক্রবার স্কটল্যান্ড যাবে। যেতে চাইছিল না, তার বাবা নিজেই তাকে জোর করেছে যাওয়ার জন্য। কি অদ্ভুত! তবে কি তাকে বোঝা মনে হচ্ছে নাকি? বিষণ্ণতা সঙ্গী করে আপাতত হাঁটছে প্রেমা। ফোনে কল আসছে। কে কল দিচ্ছে সেটা দেখার বিষয় না। সে আপাতত নিচের দিকে তাকিয়ে হাঁটছে আর ভাবছে উচ্ছ্বাস তাজওয়ারকে নিয়ে। খুব তো ভাব দেখিয়ে চলে গেছে। প্রেমা কিভাবে ওই লোকটার কাছে গিয়ে থাকবে বুঝতে পারছে না। কি অদ্ভুত! একটি টঙের দোকান খোলা ছিল। ঠান্ডা হাওয়া বইছে হুট করেই। বৃষ্টি পড়বে হয়তো। এখন 1 কাপ চা খেলে মন্দ হয় না। দোকানের দিকে অগ্রসর হলো প্রেমা। দোকানে আপাতত মানুষজন নেই। দোকানি আর ওনার স্ত্রী বোধহয় গোছাচ্ছেন সব। প্রেমা গিয়ে সেই দোকানে উঠল। বলল, মামা, 1 কাপ চা বানিয়ে দিন। দোকানদার তাকালো প্রেমার দিকে। ওনার স্ত্রীও তাকালেন। দোকানদার বলেন, আপা, দোকান তো এখন বন্ধ করুন। আমার জন্য না হয় 1 কাপ চাই বানিয়ে দিন শুধু, আমি দ্বিগুণ টাকা দিব। দোকানদার না চাইলেও বানানো শুরু করলো। প্রেমা তখন বেঞ্চে বসে আছে। তখনই আবার প্রেমার ফোনে কল এলো। আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। প্রেমা কলটা রিসিভ করলো। ওপাশ হতে ভরাট ভারী আওয়াজে উচ্ছ্বাস বেশ রাগত স্বরেই বলে উঠল, শুনলাম তুমি নাকি স্কটল্যান্ডে আসছো। এটা কেমন কথা? আমি তোমাকে স্ত্রী হিসাবে মেনে নেইনি। আরো কিছু বলতে চাইল, তবে প্রেমা কথার মাঝেই নিজেও রাগ দেখিয়ে বলল, তো ডিভোর্স কেন দিচ্ছেন না? আপনিও মুক্ত, আমিও মুক্ত। দিতেই তো চাইছি।
কিন্তু ফ্যামিলির কারণেই তো পারছি না। কেন বিয়েটা কি ফ্যামিলি করেছে নাকি আপনি? এসব বাজে বকার জন্য কল দেবেন না আমায়। আর হ্যাঁ, আমার মোটেও কোনো ইচ্ছে নেই পই পই করে স্কটল্যান্ডে যাওয়ার। আজাইরা ফালতু। বলে কলটা কেটে দিয়ে সঙ্গে সঙ্গে ব্লক লিস্টে রেখে দিল প্রেমা নাম্বারটা। এদিকে উচ্ছ্বাস ফোনের দিকে তাকিয়ে রইল। মেয়েটা ভারী রকচটা। উচ্ছ্বাস রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য। 2 সপ্তাহ কেটে গেছে, সে বেশ ভালোই আছে আজকে। তাই তো বাইরে ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। শার্টের হাতাটা গোটাতে গোটাতে বেরিয়ে এলো বাড়ি থেকে। নিজের দামি গাড়িটাই উঠে পড়লো দ্রুত। তারপর গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো। উদ্দেশ্য আজ আর্থার সিট যাবে। এডিনবার্গ শহরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা আর্থার সিট। পাহাড়টি বেশ আকর্ষণীয় বটে। এটি একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি। এখান থেকে পুরো এডিনবার্গ শহর দেখা যায়। উচ্ছ্বাস মাঝে মাঝেই আসে এখানে। তার সূর্যাস্ত দেখতে ভালো লাগে। বন্ধু নাইফকেও সাথে নিয়েছে। তার আজকে মন ফুরফুরা। নাইফকে ড্রপ করে ওর অফিসের সামনে থেকে। বেকার উচ্ছ্বাসের এত মাথা ব্যথা নেই কোনো কিছু নিয়ে। সে তো বিন্দাস দিন কাটাচ্ছে। দোস্ত, আজ তোর মন অনেক ভালো নাকি রে? উচ্ছ্বাস হেসে জবাব দিল, কলেজ লাইফে এক মেয়ের প্রেমে পড়েছিলাম। আজ তোকে সেই মেয়ের কাহিনী শোনাই চল। নাইফ বোকার মতো চেয়ে আছে। বলল, তুইও প্রেমে পড়েছিস? আরে বলদ, গল্প শোন। আমাদের ক্লাসে এক নতুন মেয়ে ট্রান্সফার হয়েছিল সেই দিন। সে যখন প্রথম আসলো তখন আমি দেখেই পাগল হয়েছি। নাইফ মুখ কুঁচকাল। সি, কি বাজে কাহিনী। হুম, কি বলছিস গাধা? তুই দেখলে তোরও চোখ জোড়াতো। তোর স্বভাব ভারী খারাপ। দেশে বউ রেখে এখানে আমাকে কলেজ লাইফের পছন্দের কথা বলতে হচ্ছে। তোর বউ তো অনেক সুন্দর। আরে তুই শোন, মেয়েটার নাম ছিল মীরা। মীরাও আমাকে পছন্দ করতো, কিন্তু আর বলিস না ভাই, বমি আসছে। উচ্ছ্বাস চোখ রাঙিয়ে তাকালো। আর কিছুই বলল না। আর্থার ছিটে এসে দুজনেরই মন নেচে উঠল। দুই বন্ধু এদিকে ওদিকে অনেক ঘুরল। সূর্যাস্তের সময় উচ্ছ্বাসের প্রেমার কথা মনে উঠল হঠাৎই। পরেক্ষণেই নিজের ভাবনাকে থামিয়ে দিল। ফেরার পথে নাইফ গাড়িতেই ঘুমিয়ে গেল। ছেলেটা বোধহয় রাতে ঘুমায়নি। এই 7টা বাজে কেউ ঘুমায় নাকি? উচ্ছ্বাস গাড়ি চালাচ্ছিল। এমন সময় রাস্তার পাশে চোখ যেতেই বড়সড় একটা শক খেল। দ্রুত ব্রেক কষল। এতে করে নাইফের ঘুম ভেঙে গেল। উচ্ছ্বাস জানালার কাচ নামিয়ে বাইরে তাকালো। চোখ ডলে নিল ভালোভাবে। ভুল দেখছে না তো? এ এখানে কি করছে? রাইসা ব্যস্ত সময় পার করছে। সামনের বছরেই তার কমিশন। সারাদিন ট্রেনিং আর পড়াশোনার ফাঁকে একটু রেস্টের ফুরসত মেলে না। আজ একটু সময় পেয়েছে, তাই তাদের ডিপার্টমেন্টের বাকি ক্যাডাররা মিলে রেস্টুরেন্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একটা রেস্টুরেন্টে এসেছে ডিনার করতে। রাইসার মা রাইসাকে কল দিয়েছিল, তাই সে বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। ভেতরে ঢুকতে গিয়ে কারোর সাথে ধাক্কা লাগলো তার। একটু দেখে শুনে হাঁটুন বলেই রাইসা ছেলেটার দিকে তাকালো। আর তাকাতেই অবাক হলো, এ তো সেই ছেলেটা যার সাথে তার বাড়িতেও ধাক্কা লেগেছিল। এদিকে সাদিবও তাকালো। সাদিব রাইসাকে দেখেই চিনে ফেলল। তার ফুপার বড় ভাইয়ের মেয়ে এ। এ না বিএমএ ট্রেনিং এ আছে? তাহলে এখানে কি করছে? মেয়েটার চুলগুলো ছোট ছোট। অবশ্য এটা তাদের চুলের কাট। আর্মি গার্লস লাগে। দুঃখিত ম্যাম, আমি দেখতে পাইনি। রাইসা পুরো কুঁচকে বলল, আমার ক্ষেত্রেই দেখতে পান না নাকি সবার ক্ষেত্রেই? সাদীপ বেশ রেগে গেল, তবে ধৈর্য ধরে কথা বলতে হবে তাই বলল, ভুলবশত ঘটনা কারোর ক্ষেত্রেই সাপেক্ষ হয় না ম্যাম। রাইসা কিছুই বলল না। সাদীপকে এড়িয়ে বন্ধুদের নিকটে এগিয়ে গেল। সাদীপ পেছনে ঘুরে তাকালো শুধু। ভারী অদ্ভুত মেয়ে, ভাব বেশি। এডিনবার্গের আকাশে তখন ধূসর ছায়া মিশে গেছে। একটানা যাত্রার ক্লান্তি প্রেমার চোখে জমে আছে, কিন্তু সে ক্লান্ত নয়। অন্তত মন থেকে নয়। বাবার জোরে আসা একাকিত্বের সঙ্গে বোঝাপড়া
সব মিলিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা এই বিদেশ যাত্রা। মহসিন তাজওয়ারের দেওয়া ঠিকানাটা ছোট কাগজে লিখে রেখেছে প্রেমা। স্কটল্যান্ডের ঠান্ডা হাওয়ায় ঝাপটায় সেই কাগজটা শক্ত করে আঁকড়ে ধরেছে সে। এডিনবার্গ এয়ারপোর্টের ব্যস্ততা ঠেলে ঠুলে বাইরে এসে দাঁড়ায় প্রেমা। ট্যাক্সি পাচ্ছিল না কিছুতেই। আধা ঘন্টারও বেশি হয়ে গেছে। চারপাশে তাকালো সে। অপরিচিত শহরের সৌন্দর্য তাকে বিস্মিত করে তুলল নিমেষেই। এই শহরের রাজপথ, পাথুরে প্রাচীন দালান আর পরিষ্কার বাতাস, সব মিলিয়ে একটা নিঃশব্দ অভিজ্ঞান ছুঁয়ে দেয় শরীরে। ঠিক তখনই একটি উবার এসে থামে তার সামনে। জানালার কাচ নামিয়ে ড্রাইভার জিজ্ঞেস করে, হোয়ার আর ইউ হেডিং ম্যাম? প্রেমা সংক্ষিপ্ত জবাব দেয়, স্টক ব্রিজ। ড্রাইভার ভদ্রভাবে সহাস্যে বলল, ইউ মে সিট আপ ম্যাম। চোখের কোণে চুল সরিয়ে প্রেমা উঠে বসল গাড়িতে। তার চোখে তখন আত্মবিশ্বাসের দীপ্তি। কোনো ফোন করেনি সে কাউকে, জানায়নি সে এসেছে, একাই সব সামলেবে, এই সংকল্পে ভর করে স্কটল্যান্ডে পা রেখেছে প্রেমা। তবে সে জানে না, দূর থেকে এক জোড়া চোখ প্রতিটি পদক্ষেপ খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করছে। নিজের গাড়ির ভেতর বসে উচ্ছ্বাস তাকিয়ে আছে প্রেমার দিকে, চোখে মুখে না বলা হাজার প্রশ্ন। পাশেই বসে আছে নাইফ। নাইফ অবাক হয়ে ঢোক গিলে উচ্ছ্বাসকে বলে উঠল, তোর বউটা না? উচ্ছ্বাস ঠোঁট ভিজিয়ে বলল, বউটা তো আমারই, কিন্তু এখানে কি করছে বুঝতে পারলাম না। নাইফ বলল, তোর বউ কি করে না কি করে তুই জানিস না? বাহ, কি স্বামী রে তুই! উচ্ছ্বাস আর উত্তর দিল না, চোখের দৃষ্টি টান টান করে দেয়। পরেক্ষণেই স্টার্ট দেয় গাড়ি। ট্যাক্সিটা তখন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। সে আর অপেক্ষা করল না, তীব্র নিঃশব্দ গতিতে গাড়ি নিয়ে ছুটে চলল উবারের পিছু ধরে। ট্যাক্সি স্টপ ব্রিজের ভেতরে ঢুকছে। আধা ঘন্টার মতো হয়ে গেছে রাস্তায়। প্রেমা জানালার কাচের ফাঁক দিয়ে দেখছে শহরটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। ব্যস্ত রাস্তাগুলো নিঃশব্দ আবাসিকে পরিণত হচ্ছে। কফি শপের উষ্ণ আলো, রাস্তায় হেঁটে চলা ব্যস্ত মানুষ এবং পাথরের গায়ে জমানো সব মিলিয়ে স্টক ব্রিজ যেন কারোর ব্যক্তিগত ডায়েরির পাতার মতো। ট্যাক্সি থামলো অনতি দূরেই। প্রেমা দরজা খুলে নামলো গাড়ি থেকে। ট্যাক্সি ভাড়া মিটিয়ে নিল। কাগজটা আবারও হাতে নিয়ে পথ খোঁজা আরম্ভ করলো। ঠিকানাটা তার মুখস্থ, তবুও চোখে চোখ রেখে প্রতিটি বাসার নাম্বার মিলিয়ে নিতে চায় সে। এরই মাঝে তার ফোনটা বেজে উঠল। চলন থামল প্রেমার। ফোন হাতে নিতেই দেখল নীলিমা কল দিচ্ছে। প্রেমা কলটা রিসিভ করলো। পৌঁছেছিস দোস্ত? প্রেমা এদিকে ওদিকে তাকিয়ে বলল, আপাতত ওই গাদ্দারটার বাড়ি খুঁজছি। নীলিমা সহ রূপা আর সাবিহার হাসির শব্দ শোনা গেল। খোঁজ খোঁজ, আজ তোকে দেখলে না আবার বাসর সেরে ফেলে। প্রেমা মুখ কুঁচকে বসল। ছি, কি ছি! বাজে বকিস না, কল রাখ। এই দাঁড়া দাঁড়া, কবে ফিরবি? জানি না, বলেই কল কেটে দিল প্রেমা। সে তো ভাবতেও পারে না উচ্ছ্বাসের সাথে বাসর। ইস, কেমন লাগে ভাবতে! কিন্তু সেই মুহূর্তে প্রেমা টের পায় না, কিছুটা দূর থেকেই একটা গাড়ি তাকে ফলো করছে। ভেতরে বসে থাকা মানুষটা, তার চোখে মুখে বিস্ময়ের চেয়েও বেশ কিছু, যেন সে প্রশ্ন নয়, ব্যথার মতো কিছু। স্টক ব্রিজে শান্ত রাস্তায় অল্প আলো, অল্প শব্দ আর অনেকখানি নিস্তব্ধতা। প্রেমার ট্যাক্সি ঠিকানা মতো নামিয়ে দিয়ে চলে গেছে অনেকক্ষণ আগে। সাদা কাগজে লেখা নাম্বার মিলিয়ে শেষমেশ এক পরিচ্ছন্ন নীরব বাড়ির সামনে এসে দাঁড়ালো প্রেমা। বাড়িটার গেট কালো রঙের, মোটা লোহার তৈরি আর অনড়। দেওয়ালের খোদাই করে লেখা আবার তাজওয়ার ম্যানশন। পাশেই ছোট্ট একটি গার্ড রুম, আর সেখানে বসে থাকা বছর 50-এর এক স্কটিশ দারোয়ান। চা খেতে খেতে প্রেমার আগমন লক্ষ্য করলো। দারোয়ান উঠে দাঁড়ালো, প্রেমার দিকে এগিয়ে এসে ইংরেজিতে প্রশ্ন করলো, এক্সকিউজ মি ম্যাম, হোম আর ইউ লুকিং ফর? প্রেমা একটু ইতস্ত করলো, তারপর আত্মবিশ্বাসী কণ্ঠে উত্তর দিল, আই এম হেয়ার ফর মিস্টার উচ্ছ্বাস তাজওয়ার। দিস ইজ
his residence, isn't it? দারোয়ান ভুরু কুঁচকে প্রশ্ন ছুড়ল। Your name, please? And do you have any appointment or invitation? প্রেমা সংক্ষেপে বলল, My name is প্রেমা and I am the wife of উচ্ছ্বাস তাজওয়ার। দারোয়ান বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো। তার মালিক বিয়ে কবে করেছে? মেয়েটা তো বাঙালি। সত্যি নয় তো? অস্বস্তিকর বিষয় নিয়ে দারোয়ান বলল, সরি ম্যাম, I haven't received any notice about it. I can't let you in without confirmation. প্রেমার মুখের রেখাগুলো কড়া হয়ে উঠল। এমন কিছু সে প্রত্যাশা করেনি। তবুও ধৈর্য ধরে চুপ থাকল। ব্যাগ থেকে ফোনটা বের করতে যাবে কি ভেবে যেন এই ভাবনায় বিভ্রান্ত। মহসিন তাজওয়ারকে কল করে বলবে কি না, এই নিয়ে বিভ্রান্তিতে ভুগল। সব কিছু দেখে উচ্ছ্বাস বুঝল দারোয়ানটা ভেতরে ঢুকতে দিচ্ছে না। গাড়ির দরজাটা খুলে বেরিয়ে এলো উচ্ছ্বাস, কিন্তু সে প্রেমার চোখে ধরা পড়ল না। সে সাবধানে প্রেমার দৃষ্টির আড়ালে থাকল। তারপর গার্ডের দিকে হাত ইশারা করলো। গার্ড প্রথমে লক্ষ্য না করলেও পরবর্তীতে উচ্ছ্বাসকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। উচ্ছ্বাস ছোট্ট একটা ইশারা করলো শুধু। গার্ড সেটা বুঝে নিল। হঠাৎই নরম সুরে প্রেমার উদ্দেশ্যে বলে উঠল, ইউ মে গো ইন নাও ম্যাম। প্রেমা একটু অবাক হলো, ব্যাকুল বনে গেল কিঞ্চিত। তার ভাবনার মধ্যে গেট খুলে গেল। সে দারোয়ানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে ধীরে পা বাড়ালো ভেতরে। উচ্ছ্বাস হাসলো প্রেমার অমন অভিব্যক্তি দেখে। নাইফ উচ্ছ্বাসের কাঁধে হাত রেখে বলল, ভাবি বাস্তবে দেখি আরো বেশি সুন্দর। নজর দিস না। দূরও, কি যে বলিস। পরেক্ষণেই মনে পড়ল কিছু, বলে উঠল, এই তুই না ভাবিকে মেনে নিসনি, তাহলে এখন? আরে ও যখন নিজে থেকেই এলো, মানা তো আর করতে পারবো না। কি বাজে তুই? উচ্ছ্বাস ভুরু কুঁচকে তাকিয়ে আছে। এদিকে ভেতরে ঢুকে প্রেমা তাকিয়ে রইল। বাড়িটা বাইরের দিক থেকে একেবারেই পরিপাটি। দেওয়ালের রং, বারান্দার গাছগাছালি, ছিমছাম ছোট বাগান, সবকিছুতেই শৃঙ্খলার ছাপ। তবে যে জিনিস প্রেমার চোখে আটকে গেল তা হলো মূল দরজাটায়। সেখানেই তালা ঝুলছে। তালা, একেবারে সত্যিকারের তালা। প্রেমা থমকে দাঁড়ালো, অবাক হয়ে তাকিয়ে রইল সেই দরজায়। যেন তার আগমন জানিয়ে রাখার কোনো প্রয়োজন হয়নি এই বাড়িতে। তাহলে সে এখন কোথায় যাবে? অন্যদিকে গেটের পাশে দাঁড়িয়ে থাকা উচ্ছ্বাস তার ভেতরের দ্বন্দ্ব আর আত্মগোপনের লুকানোর যুদ্ধে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার বুকের ভেতর কি যেন নড়ে উঠল, অপরিচিত এক কাঁপুনি, যা হয়তো প্রেমার নির্জন আগমনের ভারেই জন্ম নিয়েছে। প্রেমার খিদে পেয়েছে, আপাতত এখানে থাকা যাবে না, পেটে কিছু ঢালতে হবে। এই ভেবে আবারও গেটের দিকে এগিয়ে গেল। দারোয়ান প্রেমাকে দেখে জিজ্ঞেস করল, সামথিং রং ম্যাম? ডু ইউ নিড সামথিং? প্রেমা প্রশ্ন করল, ডোন্ট কল মি ম্যাম, আই এম ইয়াঙ্গার দ্যান ইউ। ইউ ক্যান কল মি প্রেমা if you want. Now tell me, where is the food shop around here? দারোয়ান প্রেমার কথাবার্তায় খুব খুশি হলো, বুঝলো মেয়েটার মন ভেতর থেকে খুবই নরম। উত্তরে বলল, not too far. That's a food shop if you walk to the left. প্রেমা পা বাড়ালো সেই দিকে। গেট পেরিয়ে দারোয়ানের কথা মতো হাঁটা ধরলো সেই দিকেই। রাতের শহর দেখেই হাঁটছিল সেই দিকেই। রাস্তায় চোখ নেই, এমন সময় কোথা থেকে পা আটকে পড়ে যেতে নিলেই চোখ বড় বড় হয়ে এলো। তবে মুহূর্তেই তাকে কেউ ধরে ফেললো, হাতে ধরেছে কেউ যেন। দাঁড় করালো প্রেমাকে। প্রেমা পেছনে ঘুরে তাকাতেই মুখ হা হয়ে এলো। বিড়বিড় করে বলল, উচ্ছ্বাস। উচ্ছ্বাস প্রেমার পিছু পিছুই আসছিল। প্রেমার মুখে বিড়বিড় করে নিজের নাম শুনতে দেখে বলে উঠল, হুম, উচ্ছ্বাস, উচ্ছ্বাস তাজওয়ার, তোমার স্বামী। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটির নাম হচ্ছে প্রেমোচ্ছ্বাস। লেখনীতে নুজহাত মুন।
এটি গল্পের প্রথম অংশ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পের পরবর্তী অংশ পেতে চাইলে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।